লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আজকের এই স্পেশাল যে স্টোরিটি, সেই স্টোরিটি পাঠিয়েছেন আমাদেরকে সিফাত আলম, আপনাদের সবার পছন্দের একজন মানুষ। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই সিফাতের ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আম্মু, আমি তো শুধু নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করি, আর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেন। এই কথাগুলো শুনে আমার মন একদিকে যেমন ভরে যায়, তেমনি চিন্তাও বাড়তে শুরু করে। কিন্তু কেন? এর পেছনে কি কোনো কারণ লুকিয়ে আছে? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সিফাত আলম, চট্টগ্রাম থেকে লিখছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমি আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে সংগ্রহ করেছিলাম আসমা আন্টির কাছ থেকে। আসমা আন্টির সাথে আমার পরিচয় পারিবারিকভাবেই। তিনি আমাদের আত্মীয়ের মতোই ছিলেন। তার কাছ থেকে ঘটনা নেয়ার পর আমি নানান কাজে ঘটনাটি লেখার কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি তার জন্য অনুতাপ করছি। কেননা আসমা আন্টি গত ৩ জানুয়ারি শুক্রবার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর শুনে আমার প্রচণ্ড খারাপ লাগে, কেননা তিনি চেয়েছিলেন তার জীবনের ঘটনাটি নিজ কানে শুনে যেতে, যা আমি তাকে দিতে পারিনি। তাই আমি তার কাছে মার্জনা প্রার্থনা করে আজ তার সেই ঘটনাটি শেয়ার করছি। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন সরাসরি আজকের ঘটনায় চলে যাই, যা আসমা আন্টি ঢাকা থেকে আমার সাথে শেয়ার করেছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভূত.com এর শ্রোতাবৃন্দ। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি, এমন ঘটনা হয়তো আপনারা কেউ আগে কখনো শোনেননি। আমাদের জন্য এটি ছিল একটি নতুন অভিজ্ঞতা। আমরা মুসলিম হিসেবে জিন জাতিকে বিশ্বাস করি এবং সেটাই আমাদের অবশ্য কর্তব্য। আমাদের মানব জাতির মতো জিন জাতিকেও আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টি করেছেন। মানুষের মাঝে যেমন ভালো কিংবা খারাপ উভয় রকমের মানুষ বিরাজমান, তেমনি জিনদের মাঝেও রয়েছে ভালো এবং খারাপ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনে থাকি মন্দ জিনের কথা। তাই অনেকের মনে এমন ধারণারও জন্ম নেয়, যার ফলে অনেক মানুষই আছেন যারা ভাবেন জিন জাতি শুধুমাত্র মানুষের অনিষ্টই করে থাকে। বাস্তবে আসলে কি তাই? চলুন দেখা যাক বাস্তবতার সাথে এই ধারণার কতটুকু মিল রয়েছে। সাল 1991। আমার কোল জুড়ে আমার ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। ফুটফুটে সেই কন্যা সন্তান ছিল অতিশয় সুন্দরী, ঠিক যেন ছোট্ট এক পরী। আমার জীবনে এত সুন্দর কোনো মেয়ে আগে কখনো দেখিনি। এটা আমি আমার মেয়ের মা হিসেবে গর্ব করে বলছি না, বরং আল্লাহকে সাক্ষী রেখেই সত্যি কথা বলছি। ধীরে ধীরে সে বড় হতে লাগলো, আর কেন জানি না আমি তার উপর নজর লাগার ভয় পেতে শুরু করলাম। সে যেমনই ছিল সুন্দরী, তেমনি ছিল জ্ঞানী এবং কথা বলতেও ছিল খুব পটু। মানুষের সামনে এলে এমন সব কথাবার্তা বলতো যে লোকেরা তার প্রশংসার জোয়ারে ভেসে যেতে শুরু করত। আর আমি ভাবতাম কেউ যেন আবার নজর লাগিয়ে না দেয়। আমি প্রতিদিন তার পড়াশোনার জন্য তাকে কিছুটা চাপ দিতাম, আর পড়ানোর সময় নানান গল্পে নানান ছলে তাকে বোঝাতাম বাইরের লোকজনের সামনে এভাবে কথা বলতে নেই। অনেকেই হাসি ঠাট্টা করে, যা তার বা আমার চোখে পড়ে না, কিন্তু সে আমার কথা তেমন একটা পাত্তাই দিত না। বয়স কম জন্যই হয়তো আমি তাকে 5 বছর বয়সে হিজাব পরানো শিখিয়েছিলাম, যেন তার সৌন্দর্যের কিছুটা অংশ ঢাকা পড়ে, বিশেষ করে তার বড় বড় কাঁধে চুল। হিজাব পরার কারণে শুধুমাত্র ওর ছোট্ট মুখটা বের হয়ে থাকতো, আর তাকে দেখে যেন কোনো বিড়াল ছানার চাইতেও কম মনে হতো না। ওর আচরণ প্রায় 12 বছর পর্যন্ত
একই রকম ছিল। আমরাও সবাই ওকে নিয়ে খুশি ছিলাম। আর খুশি থাকবই না বা কেন? সে যত কথাই বলুক না কেন, কখনোই কাউকে আঘাত করে বা কারো সাথে বেয়াদবি হয় এমন কোনো কথা তার মুখ দিয়ে কখনোই বের হতো না, আমরা শুনিনি। কিন্তু সে যখন 12 বছরে পা দিল, হঠাৎ করেই কেমন যেন পুরোপুরি বদলে গেল। আমরা ভাবছিলাম এটা হয়তো তার বাড়ন্ত বয়সের কারণে হরমোনের পরিবর্তনের জন্য হচ্ছে, তাই আমরা এই বিষয়টি তেমন একটা পাত্তা দেইনি। ধীরে ধীরে সে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল, রিজার্ভ হয়ে গেল। সারাক্ষণ আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকতো আর সিজদায় পড়ে থাকতো। যদিও সে ছোট থেকেই নামাজ রোজার প্রতি খুবই সতর্ক ছিল। আমার মেয়ের নামটা এখনো বলা হয়নি। আমার মেয়ের নাম খুব শখ করে আমি পরি রেখেছিলাম। মূলত তার সৌন্দর্যের ওপর ভিত্তি করেই ছোট থেকে পরি বলে ডাকতে ডাকতে ওই নামটাই হয়ে যায়। পরির হঠাৎ এমন বদলে যাওয়ার শুরুটা আমরা পাত্তা না দিলেও ধীরে ধীরে ব্যাপারটা আমাদের মনকে নাড়া দিতে শুরু করে। তাই একদিন আমি তার সাথে এসব বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। আমি তাকে বললাম, মা পরি, তোমার কি কিছু হয়েছে? কোনো সমস্যা? আমাকে বলো। যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমি শুনতে পারি। আমার সাথে এসব নিয়ে আলোচনা করো। আগে তো তুমি সবার সাথে খুব গল্পগুজব করতে, বাসায় অতিথি এলে তাদের সাথে একসাথে থাকতে, কাজিনদের সাথে খেলতে, কিন্তু এখন কি হয়েছে? এত রিজার্ভ হয়ে গেছো কেন? তুমি তো নিজেকে একেবারেই ঘরে বন্দি করে রেখেছ। সে আমার কথা শুনে একগাল মিষ্টি হেসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, এমন কিছু না মা, আমার শুধু মনে হয় বেশি বেশি সময় আল্লাহর সাথে কাটানো উচিত। আমি এতেই নিজের মনে প্রশান্তি খুঁজে পাই। আগে কি করে আনন্দ পেতাম সেসব নিয়ে চিন্তা করো না মা, এখন আমি আল্লাহর সান্নিধ্যেই বেশি আনন্দ পাচ্ছি। ওর কথা শুনে মা হিসেবে আমি বেশ খুশি হই। একজন মায়ের এর থেকে বেশি আর কি চাওয়ার আছে? এত অল্প বয়সে দিনদার মেয়ে কতজনের ভাগ্যেই বা জোটে। এসব নিয়েই আমাদের জীবন হেসে খেলে কেটে যাচ্ছিল। জীবন নিয়ে আমাদের কারোর বিন্দু মাত্র কোনো অভিযোগ ছিল না। একদিন আমার এক বান্ধবী প্রায় 2.5 বছর পর আমাদের বাসায় আসে। তারা অন্য শহর থেকে আমাদের শহরে নতুন শিফট হয়ে এসেছিল। আমি নানান বিষয় নিয়ে তার সাথে কথা বলতে শুরু করি। একে তো ছোটবেলার বান্ধবী, তাও আবার এতদিন পর দেখা। সেও একে একে তার সব কথাগুলো বলতে শুরু করে। কথার এক পর্যায়ে সে জানায় তার নাকি বিদেশি 2টি তোতা পাখি আছে। সেই তোতা পাখি দুটিকে নাকি সে প্রায় 1 বছর ধরে পালে। কিছুটা দুঃখ নিয়েই সে আমাকে জানালো পাখি দুটি নাকি এখনো কোনো ডিম দিচ্ছে না। আমি তার মন খারাপ হতে দেখে তাকে সান্ত্বনা দিতে লাগলাম আর বললাম, দেখা যাবে, হয়তো শীঘ্রই তার পাখি দুটি ডিম দেবে ঠিকই। আমরা দুইজন মিলে এসব নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার মেয়ে আমাদের ঘরে প্রবেশ করলো। সে যে আমার বান্ধবীর সাথে খুবই আদরের সাথে সাক্ষাৎ করলো আর খবরাখবর নিল এবং আমাদের সাথে বসে গেল, এটাতে আমি বেশ খুশি হয়েছিলাম। আমি অবাক হচ্ছিলাম যে আজ সূর্য কোন দিক দিয়ে উঠল, যে আমার মেয়ে আজ রুমের বাইরে বের হয়ে এসে আবার নিজে থেকে কথাও বলছে। বেশ ভালোই লাগছিল তার এই আচরণ দেখে। আমার বান্ধবীর সাথে সে অনেক কথাই বলল। যখন আমার বান্ধবী উঠতে লাগলো বাড়ি যাওয়ার জন্য, তখন আমার মেয়ে তাকে বলল, আন্টি, আপনি একটা কাজ করুন, আপনার বারান্দার সামনের দিক থেকে তোতাগুলোকে সরিয়ে দিন। আপনি তাদেরকে একটু ভেতরের দিকে আর পেছনের দিকে রেখে দিন, তাহলেই আপনার তোতারাও ডিম দিতে শুরু করবে। আমার মেয়ের কথা শুনে আমার বান্ধবী হাঁ করে আমার মেয়ের দিকে তাকিয়ে থাকে কিছুটা সময়। আমি অবাক হচ্ছিলাম এই ভেবে যে আমি বা আমার বান্ধবী কেউই পরীকে তোতা পাখি নিয়ে কোনো কিছু জানায়নি। পরে এই ভেবে নিজের মনকে মানিয়ে নেই যে সে হয়তো দরজার বাইরে থেকে রুমে প্রবেশ করার আগে আমাদের কথাগুলো শুনতে পেয়েছিল। এভাবে নিজেকে সামলানোর পরও আমার মাথায় অন্য এক চিন্তা ঘুরপাক খেতে লাগলো। আমার মেয়ে তো কখনো আমার বান্ধবীর বাড়ি দেখেইনি। তারা তো এই শহরে এলোই 3-4 দিন আগে। তাহলে পরি কিভাবে জানলো যে তোতাগুলো বারান্দায় রাখা কিনা আর বারান্দার সামনের সাইডেই বা রাখা কিনা? আমার বান্ধবী পরির কথা শুনে বিচলিত মুখে হাসি দিয়ে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। সে যাবার পরপরই আমি পরিকে জিজ্ঞেস করলাম, মা পরি, এটা কি ছিল? উত্তরে সে বলল, কিসের কথা বলছো মা? আমি তাকে আমার প্রশ্ন বুঝিয়ে দিয়ে পুনরায় উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আমাকে বলল, আমি তো তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই আন্টির কথাটা শুনলাম আর তাই ভেতরে চলে আসলাম।
আমার তো আগে থেকেই কিছুটা তোতাদের নিয়ে অভিজ্ঞতা আছে। তারা ডিম না দিলে যদি তাদের জায়গা বদলানো হয় তাহলে অনেক সময় তারা ডিম দিতে শুরু করে। আমার মেয়ে পাখি পালতো ছোটবেলা থেকে, তাই তার এই কথা আমার কাছে যৌক্তিকই মনে হয়েছিল। কিন্তু পাখি দুটি কোথায় রাখা আছে সেটা সে কিভাবে জানতে পারলো, এই প্রশ্নের উত্তর আমি তখনও পাইনি। আমি পুনরায় তাকে বললাম, আচ্ছা সেটা না হয় হলো, ঠিক আছে, কিন্তু এটা বলো তুমি কিভাবে জানলে যে তাদের তোতাগুলো কোথায় রাখা আছে? সে বলল, মা, সাধারণত লোকেরা তোতাদেরকে বা যে কোনো পাখিকে বারান্দার সামনের দিকেই রাখে। আমি শুধু আন্দাজ করেই কথাটা বলেছিলাম। আমি তার কথা শুনে চুপ করে গিয়েছিলাম, কেননা তার উত্তর তার স্থান থেকে তো সঠিকই ছিল, কিন্তু কেন জানি না বারবার মনে হচ্ছিল কিছু একটা তো অবশ্যই আছে যে আমি ধরতে পারছি না। এই ঘটনার প্রায় 7-8 দিন অতিবাহিত হয়। 7-8 দিন পর আমার বান্ধবী পুনরায় আমাদের বাড়িতে এলো। ঘরে ঢুকেই সে অত্যন্ত খোশ মেজাজে জানালো তার তোতারা নাকি ডিম দিতে শুরু করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা যার ফলে তোতারা ডিম দিতে শুরু করলো। সে বলল, আমার মেয়ে যেমনটা বলেছিল সে নাকি শুধু তেমনটাই করেছে, অর্থাৎ সে পাখির জায়গা পরিবর্তন করেছে আর 1 সপ্তাহের মধ্যেই তোতারা ডিম দিতে শুরু করেছে। আমার বান্ধবী চাইছিল আমার মেয়েকে ডেকে এনে ধন্যবাদ জানাবে, কিন্তু যখন আমি মেয়েকে ডেকে আনতে গেলাম তখন সে বলল, আম্মু, আন্টিকে বলো তার কাজ হয়ে গেছে, তিনি যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আমাকে শুকরিয়া জানাতে হবে না, আমি কিছু করিনি। যেহেতু আমার বান্ধবী পরীর সাথে দেখা করতে চেয়েছিল তাই আমি তাকে বলেছিলাম একটু বাইরে আসতে। বাইরে এসে সে যেন আন্টিকে শুধু সালামটা দিয়ে চলে যায়, কিন্তু সে বাইরে আসতে চাইল না। বাধ্য হয়ে আমাকে বাইরে গিয়ে আমার বান্ধবীকে বলতে হলো পরী ঘুমাচ্ছে। এভাবেই আমাদের দিন কেটে যেতে থাকে। কিছু সময় পর পরী স্কুলে যাওয়াও বন্ধ করে দিল। নিজে থেকেই কোরআন হিফজ করার চেষ্টা করতে শুরু করলো। তার জোড়াজুড়িতে আমি এক মহিলা শিক্ষিকা নিয়োগ দিলাম তাকে হিফজ করানোর জন্য। আমি তার আচরণে এত পরিবর্তন দেখে মাঝে মাঝে খুশি হতাম, আবার কখনো কখনো বেশ বিরক্তও হতাম। এমন না যে আমার ঘরের পরিবেশ খুবই ধার্মিক টাইপের ছিল, কিন্তু তাকে দেখে ভালো লাগতো যে আল্লাহর পথে সে চলছে। কিন্তু সমস্যা ছিল একটাই, সে যে দুনিয়াদারি একেবারেই ছেড়ে দিয়েছিল। না সে আমাদের সঙ্গে কোথাও বের হতো, না তার কোনো বন্ধু ছিল। সে কেবল নিজেকে নিজের ঘরে বন্দি করে রাখত। একদিন আমার অন্য আর এক বান্ধবী আমাদের বাসায় এলো, যে কিনা আমাদের সব থেকে কাছের বান্ধবী ছিল। সে এসে আমার কাছে এক প্রকার কেঁদেই ফেলল। সে তার দুঃখের কথা আমাকে জানাতে শুরু করলো। সে বলেছিল যে তার স্বামী নাকি বাড়ির দিকে একদমই কোনো খেয়াল রাখছে না, এমনকি আমার বান্ধবীকেও নাকি সময় দিচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই থাকে, রাতে বাড়িতে আসলে তার মুড খারাপ থাকে। আমি তার কথা শুনতে শুনতেই খেয়াল করলাম আমার মেয়ে ঘরে ঢুকছে। আমার মেয়েকে দেখে আমার বান্ধবী তার চোখের পানি মুছে নিয়ে হাসতে হাসতে আমার মেয়ের সাথে কথা বলতে শুরু করলো। সে বলল, পরী, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো দেখছি, তুমি কেমন আছো মা? আমার বান্ধবী আমার মেয়ের সাথে সব ধরনের কথাবার্তাই বলছিল, যা সাধারণত বড়রা ছোটদের সাথে দেখা হলে বলে থাকেন। যখন সব কথা শেষ হলো তখন পরী কিছুটা সময় চুপ করে রইল। হঠাৎ সে আমার বান্ধবীকে জিজ্ঞাসা করলো, আন্টি, আপনার স্বামীর নাম কি? আমার বান্ধবী এই কথা শুনে একদম অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো এত ছোট মেয়ে কেন তার স্বামীর নাম জানতে চাইছে। তবুও সে পরীর দিকে তাকিয়ে মুচকি হেসে তার স্বামীর নাম পরীকে বলল। আর আমার মেয়ে তার হাত ধরে কিছুটা সময় বসে কি যেন ভাবতে লাগলো। সে কোনো কথা বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার বান্ধবীও আমাকে সালাম জানিয়ে আবার নিজের রুমে চলে গেল। যাবার আগে আমার বান্ধবীকে বলল বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে। আমার বান্ধবীও চলে গেল। কিন্তু পরের দিন সে আবার আমাদের বাড়িতে এলো। এবারে তাকে খুব খুশি খুশি মনে হচ্ছিল, যেন সে কোনো লটারি জিতে গেছে। সে আমাকে বলতে লাগলো যে তার স্বামী রাতের বেলা বাড়ি এসেছিল আর তার জন্য নাকি বিশাল বিশাল সব উপহারও নিয়ে এসেছিল। তার স্বামী তার কাছে নাকি হাত জোর করে মাপ চাইছিল আর বলছিল, মাফ করে দাও আমায়। এই বলে সে নিজের মুখেই নাকি স্বীকার করে সে অন্য এক মহিলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। ওই মহিলার কাছে নাকি সে প্রতারণার শিকার হয়েছে। সে নাকি নিজের ভুল বুঝতে পেরেছে। আমার বান্ধবীও তাকে মাফ করে দেয়। তার কথা শুনে আমার কাছে কিছুই বোধগম্য হচ্ছিল না। সে অনর্গল নিজের মতো করে কথা বলে যাচ্ছিল। সে বলল,
তোর মেয়ে তো খুব বুঝদার দেখি। দেখ, কালই সে আমার স্বামীর নাম জিজ্ঞেস করেছিল আর আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে বলেছিল। 1 রাতের মধ্যেই সে সোজা হয়ে গেছে। আমার বান্ধবীর কথা শুনে আমি কি ভাববো না ভাববো কিছুই বুঝতে পারছিলাম না। পরপর 2টি অলৌকিক ঘটনা ঘটে গেল। কিভাবে ঘটল আর কখনই বা ঘটল কিছুই মাথায় আসছিল না। আমার বান্ধবী তার কথা শেষ করে নিজের মতো করে চলে গেল। আমি পরীর ঘরে গিয়ে সব কথা তাকে জানালাম। তাকে বললাম আমার বান্ধবীর স্বামী ঠিক হয়ে গেছে। সে শুধু একটা কথাই বলল, আলহামদুলিল্লাহ। আমি বললাম, এসব কি হচ্ছে পরী? তুমি কেন তার স্বামীর নাম জিজ্ঞেস করেছিলে? এমন চলতে থাকলে লোকজন তোমার সম্পর্কে নানা কথা বলতে শুরু করবে। তুমি এটা চাও? সে বলল, আম্মু, আমি তো শুধু নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করি আর আল্লাহ তাআলা আমায় কবুল করে নেন। এখানে কেউ কেন কিছু বলবে? আর বললেই বা কি আসে যায় আম্মু? আমি কারো কোনো ক্ষতি করেছি নাকি কোনো অন্যায় করেছি? দোয়া করা কি অন্যায় আম্মু, তুমি বলো? তার কথাবার্তার স্পষ্টতা আমাকে প্রতিবারের মতো এবারও চুপ করিয়ে দিল। সে কথা জানে প্রচুর। অল্প কথা বললেও এমন জ্ঞানী কথা বলতো যে তার কথা শুনে কখনোই মনে হতো না এই কথা 12 বছর বয়সী কোনো মেয়ের দ্বারা বলা সম্ভব। আমি এই ঘটনা দুটির পর যা ভাবছিলাম তাই হলো। পরীর কিছু কথা মানুষের মাঝে পরিচিতি পেতে শুরু করলো। শুরু হয়ে গেল নতুন এক অধ্যায়ের। যে যখনই কারো কোনো সমস্যার কথা আমাকে জানাতো বা আমার সামনে কোনো দুঃখের কথা বলতো, আমার মেয়ে সেখানে নিজ থেকেই হাজির হয়ে যেত এবং কিভাবে যেন তার সমস্যার সমাধান করে দিত। একদিনের কথা না বললেই না, আমার এক আত্মীয়া আমাদের বাসায় এসেছিলেন। তিনি বলছিলেন তার স্বামীর নাকি শারীরিক এবং মানসিক অবস্থা খুবই খারাপ। অনেক ডাক্তার দেখিয়েও কিছু হচ্ছে না। যেহেতু আমি জানতাম কেউ যখন তার সমস্যা জানাতে আসতো আমার মেয়ে কিভাবে যেন টের পেয়ে যেত আর আমাদের রুমে চলে আসতো, তাই আমি এমন সময়ে বারবার দরজার দিকে তাকাতাম। ভাবতাম কি জানি আমার মেয়ে কখন চলে আসে, এবং সত্যিই তাই হয়েছিল। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমার মেয়ে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এসেছে। সে ওই মহিলার কাছে গিয়ে বলল, এই ব্যাগে 30টা আজওয়া খেজুর আছে, যা আপনার স্বামীকে প্রতিদিন পানির সাথে মিশিয়ে সেই পানি পান করাতে হবে। আগের রাতে ঘুমানোর আগে পানিতে খেজুর ডুবিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে সেই পানি পান করাতে হবে। এভাবে 10 দিন খেতে হবে। আমার মেয়ের কথা শুনে সেই খেজুর নিয়ে আমার আত্মীয়া বাড়ি ফিরে গেলেন। বিশ্বাস করুন, 1 সপ্তাহের মধ্যেই সেই মহিলার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি একের পর এক শুধু অবাকই হচ্ছিলাম। অন্যদিকে যাদের সমস্যা সমাধান হচ্ছিল তারা পরে গিয়ে অন্যদের আমার মেয়ের কথা বলছিল। কিন্তু আমরা এসব ব্যাপারে বেশ ঘাবড়ে যাই। সবাই জানাজানি হলে সমস্যা হতে পারে ভেবে আমরা ব্যাপারটা অস্বীকার করতে শুরু করি। শুধুমাত্র যাদের সমস্যা গুরুতর তাদের সাথেই আমার মেয়ে দেখা করে এবং শর্ত দেয়া হয় এ ব্যাপারে আর কাউকে কিছু না জানাতে। তারাও আমাদের কথায় রাজি হয়ে যায়। তারা প্রায় সময় আমাদের বাসায় এসে উপস্থিত হতো। বাধ্য হয়ে এলাকাবাসীর কাছে আমাদেরকে বলতে হতো এরা আমাদের আত্মীয়। আমি পরীকে বলতাম, এসব ঠিক হচ্ছে না। বাইরের মানুষ যদি এ ব্যাপারে ব্যাপক পরিমাণে কোনোভাবে জেনে যায় তাহলে আমাদেরই বিপদ হবে। আমি তো চেষ্টা করতাম তাদের এড়িয়ে চলার, কিন্তু আমার মেয়েটা বলতো, মা, যেই আমার সাথে দেখা করতে আসে বা যাদের কোনো সমস্যা আছে তাদের বাসায় আসতে দাও, আমি তো কারো ক্ষতি করছি না। তার কথাগুলো এমন ছিল যে আমি তাকে না বলতে পারতাম না। তবুও যথাসম্ভব চেষ্টা চালিয়ে গিয়েছি যেন বাইরের মানুষ ব্যাপারটা জানতে না পারে। এই জন্য আমরা আমাদের বাসাটাও বদলে ফেলি। বাসা বদলানোর পর এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। আমি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি আমার আত্মীয়ার স্বামীর অসুস্থতা নিয়ে একটি ঘটনা বলেছিলাম, যেখানে আমার মেয়ে আমাদের আত্মীয়ার স্বামীর জন্য খেজুর দিয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমার বাসায় তখন কোনো খেজুর থাকার কথা না। এর আগে আমরা রমজান মাস ছাড়া খেজুর কিনিনি, আর ওই সময় রমজান মাসও ছিল না। আর আমার স্বামীও খেজুর কিনে আনেননি, যা আমি তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। আর পরি তো সাধারণত বাড়ি থেকে বেরই হতো না, তাহলে সে খেজুর পেল কোথায়? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এত খেজুর তোমার কাছে কিভাবে এলো? সে আমার কথাটা এড়িয়ে গিয়ে বলল, আম্মু, হতে পারে কোনো আত্মীয় নিয়ে এসেছে, তুমি খেয়াল করনি।
তার এই কথা শুনে আমি বুঝতে পারি সে আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না তাকে কিভাবে এই কাজ থেকে আটকাবো, কিভাবে বোঝাবো যে এখনো তেমন বয়স হয়নি তার। আমার স্বামীও তাকে বোঝাচ্ছিলেন, কিন্তু আমাদের কারো কথায় কোনো কাজ হচ্ছিল না। নতুন বাসায় আসার পর যদিও সমস্যা বেশ কমে যায়, কিন্তু আমার চিন্তা লেগেই থাকতো। আমরা আরও একটা ব্যাপার লক্ষ্য করি, আর তা হচ্ছে মানুষের সমস্যার সমাধান হলেও সে না কারো কাছ থেকে উপহার নিত, না নিত টাকা পয়সা। যদি কারো কোনো কাজ হয়ে যেত আর যার কাজ হওয়ায় তিনি খুশি হয়ে মিষ্টি নিয়ে আসতেন, তাহলে আমার মেয়ে আমাকে বলতো, মা এই মিষ্টিগুলো গরিব মানুষের মাঝে ভাগ করে দিও। আমরা তো 3 বেলা খেতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, ভালো কাপড় পরতে পারছি, তারা তো 2 বেলা 2 মুঠো খেতেও পায় না। এই মিষ্টিতে আমাদের নয় বরং তাদের হক, তাই এগুলো তাদেরকেই দিয়ে এসো। তার কথা শুনে ক্রমশই আমি অবাক হতাম, এত কম বয়সী মেয়ে এত দামি দামি কথা কিভাবে বলতে পারে। আমি তখনও জানতাম না যে এর সাথে অন্য কোনো কিছু আছে। এই বিষয়টার ধারণা আমি সেই দিন পেলাম যেদিন আমি তার অন্য এক রূপ দেখলাম। যখনই মানুষ তাদের সমস্যাগুলি নিয়ে আসতো, আমি সব সময় তার পাশে বসে থাকতাম আর সব কিছু পর্যবেক্ষণ করতাম এবং শুনতাম। আমি দেখলাম কিছু মহিলা একজন মহিলাকে জোরপূর্বক ধরে নিয়ে আসছেন। সেই মহিলা নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তারা তাকে খুব শক্ত করে ধরে রেখেছিলেন। সেই মহিলার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। কখনো সে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে, তো কখনো তার মুখ থেকে শেয়ালের মতো শব্দ হয়। যেসব মহিলা তাকে ধরে নিয়ে এসেছিলেন তারা বলতে লাগলেন এই মহিলার জিনের সমস্যা আছে। তাদের কথা শুনে আমার মেয়ে বলল, একে আমার সামনে বসিয়ে দিন। সেই মহিলা পরীর সামনে বসে থেকে আমাকে আর আমার মেয়েকে প্রচণ্ড রাগ নিয়ে দেখে যাচ্ছিলেন। কুকুর যেভাবে কামড় দিতে আসে ঠিক সেভাবে সেই মহিলা পরীর দিকে বারবার মুখ বাড়িয়ে তাকে কামড় দিতে আসছিলেন। আমি সেই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আর যখন তার সাথে আসা মহিলারা বললেন যে এর জিনের সমস্যা আছে, তখন আমি তো ভেতর থেকে আরও বেশি ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে তাকে অনেকক্ষণ বোঝালো আর শান্ত হতে বলল, কিন্তু তার কোনো কথায় তেমন কাজ হচ্ছিল না। ওই মহিলা কিছুতেই তার সব কর্মকাণ্ড থেকে সরে আসছিলেন না। হঠাৎ একটি আওয়াজ শুনে আমার আত্মা চমকে যায়। আওয়াজটি আমার মেয়ের। ওই মহিলার ঘেউ ঘেউয়ের পর পরবর্তী যে আওয়াজটি আমি শুনলাম সেটি ছিল এক বড় পুরুষের গম্ভীর আওয়াজ। তিনি এত জোরে বললেন, চুপ হয়ে যা, যার ফলে ওই মহিলা ভয়ে যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। সে যে ভীত হয়ে গিয়েছিল তা আমরা তাকে দেখে ভালোভাবেই বুঝতে পারছিলাম, কিন্তু তার সাথে আমরাও সবাই ভীত হয়ে গিয়েছিলাম। আর এর কারণ সেই পুরুষালী গলা আমার মেয়ের মুখ থেকে বেরিয়েছিল। আমি আমার মেয়ের পাশেই বসেছিলাম, কিন্তু তার সেই গলা শুনে আমি উঠে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ের মুখ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। তার মুখটা ছিল একেবারে ভয়ার্ত লাল। পুরুষালী গলায় সেই মহিলাকে ডাকলো, যার ওপর জিন ভর করেছিল। তার ওপর জিন উপস্থিত থাকার পরেও সেই মহিলা এতটা ভয় পেয়ে যায় যেন কিছু একটা দেখে সে প্রচণ্ড ভয় পাচ্ছে। কাছে যেতেই পরি তার হাত ধরল এবং একই পুরুষালী গলায় তাকে জিজ্ঞেস করতে লাগলো, কি করছিস এসব? এই মহিলাকে কেন এত বিরক্ত করছিস? আমার প্রশ্নের জবাব না দিলে সমস্যা নেই, কিন্তু আমার হুকুম না মানলে সমস্যা হবে তোর। এবার ভেবে দেখ কি করবি। পরীর কথা শুনে সেই মহিলার ওপর ভর করা জিন পরীর সামনে একেবারে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলো। তার অবস্থা এমন ছিল যেন মাছকে কেউ পানির বাইরে বের করে নিয়ে এসেছে। সে বলল, হুজুর আমাকে মাফ করে দিন, আমি আর বিরক্ত করব না। আমি জানতাম না এরা আপনার কাছে আসবে। সে সব বলতে বলতে যেভাবে চিৎকার করছিল আর বলছিল, মেরো না আমায়, মেরো না, মনে হচ্ছিল যেন কেউ সামনে আছে যিনি কিনা তার উপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন। হঠাৎ সেই মহিলা পরীর পায়ে পড়ে গেলেন আর বলতে লাগলেন, হুজুর আমাকে মাফ করে দিন। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছিলাম এই ভেবে যে সে আমার মেয়েকে হুজুর বলছে কেন। এরপর মহিলা সেখান থেকে চলে গেলেন। তিনি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে রইলেন। কিছু সময় পর আমার মেয়েও আবার স্বাভাবিক হয়ে গেল। মহিলার জ্ঞান ফিরে এলো আর তিনিও স্বাভাবিক হয়ে গেলেন এবং তারা সকলেই প্রস্থান করলেন। যখন সব মহিলারা চলে গেল তখন আমি পরীকে জিজ্ঞেস করলাম, পরী এসব কি হচ্ছে? তুমি কিভাবে এমন পুরুষের মতো করে কথা বলতে পারো?
তখন সে কিছুটা চুপ হয়ে রইল। আমিও তার উত্তরের অপেক্ষা করছিলাম। সে নীরবতা ভেঙে বলল যে সে আমাকে একটা কথা বলতে চায়। সে আমাকে অনুরোধ জানায় মানুষের সাহায্য করতে, আর এই সব কিছুতেই তাকে নাকি একজন ভালো জিন সাহায্য করছে। তিনি পরীকে মানুষের সহায়তার জন্য একটা মাধ্যম বানিয়েছেন, আর যেহেতু এটি ভালো কাজ আর মানুষের সেবা করা আর তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো মুসলিম হিসেবে সবার কর্তব্য, তাই সে এটাকে মেনে নিয়েছে। আমি তার কথা শুনে তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এর মানে কি কোনো ভালো জিন আছে তোমার সাথে? এটা কি আদৌ আমার পক্ষে মেনে নেওয়া এত সহজ হবে? আগেও আমি জিজ্ঞেস করেছি তোমার কাছে তোমার কোনো সমস্যা আছে কিনা, তুমি কিছুই বলনি। আর আজ হঠাৎ এভাবে সব বলতে শুরু করলে। একবারও ভাবলে না তোমার বাবা মায়ের কেমন লাগবে? হোক সে কোনো নেক জিন, ভালো জিন, করুক সে মানুষের উপকার, কিন্তু আমরা এসব কিভাবে মেনে নেব? আমি অঝরে কেঁদে বুক ভাসালাম। আমার মেয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু তুমি নিজেই দেখো আমাদের ধর্ম আমাদের কি বলে, সুন্দর চরিত্রের পাশাপাশি মানুষের কল্যাণে এগিয়ে যাবার, কারো অনিষ্টের কারণ না হবার। আমি তো সেই ধর্মের নিয়ম মেনেই চলছি, আর যিনি আমার সাথে আছেন তিনিও তো আমাকে আমাদের ধর্মের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন, আল্লাহর পথে চলার শিক্ষাদান করেছেন। তিনি আমার শিক্ষক হয়ে আছেন। তিনি যেভাবেই থাকবেন, তোমরা এসব নিয়ে ভয় পেও না। তোমাদের পরী তোমাদেরই থাকবে। তার কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরি। আমি আমার মেয়েকে হারাতে চাই না, তাই ভয় পাচ্ছিলাম। কিন্তু যখন ভাবি সে কখনো কারো কোনো ক্ষতি বা মনোকষ্টের কারণ হয়নি, তখন মনে কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। কিন্তু সবকিছুর পরও যখন থেকে পরী আমাকে বলেছিল যে তার সাথে নেক বা ভালো জিন আছে, তখন থেকেই আমার মনে একটা ভয় জেগে উঠেছিল। সে কিছুতেই পিছিয়ে যেতে প্রস্তুত ছিল না। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তাকে পেছনে সরাবো। কোনো উপায়ন্তর না দেখে আমি আমার পরীকে আল্লাহর কাছেই সমর্পণ করি। এছাড়া আমার আর কিছুই করার ছিল না। তার পুরুষালী গলায় কথা বলা, মানুষের সমস্যা সমাধান করা, এসব তো 12 বছরের একটা মেয়ের পক্ষে কখনোই সম্ভব নয়। তার সাথে ভালো জিন আছে বলেই সে এই কাজ করতে পেরেছে, যা আমার আর বোঝার বাকি থাকলো না। থাক সেসব কথা। একদিন আমার স্বামীর অফিসের বস তাকে অফিসে ডেকে নিয়ে বললেন, একটু দরজা লক করে ভেতরে আসুন। আমার স্বামী বসের কেবিনে প্রবেশ করার পর বস তাকে বললেন, আমি আপনার মেয়ের ব্যাপারে কিছু কথা শুনেছি, এই কথাগুলো কি সত্যি? বসের এমন প্রশ্ন শুনে আমার স্বামী বেশ ঘাবড়ে যান আর এসব অস্বীকার করতে শুরু করেন। পরীর বাবা তাকে জিজ্ঞেস করেন তাকে এসব কথা কে বলেছে। বস তাকে জানান তার এক আত্মীয়ার জিনের সমস্যা ছিল। সে কুকুরের মতো ঘেউ ঘেউ করত আর প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আমার মেয়ের চিকিৎসায় সে এখন পুরোপুরি সুস্থ। আমার স্বামী বুঝতে পারলেন তার বস কোন মহিলার ব্যাপারে কথা বলছেন। তিনি সবই জেনে গেছেন জিনের ব্যাপারে। তিনি বসকে বললেন, স্যার আমি জানি না আসলে কি সত্যি কি মিথ্যা, কিন্তু লোকজন বলেন যে তাদের সমস্যাগুলো নাকি মিটে যায়। এটা শুনে তার বসের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি গত 10 বছর ধরে এত বড় এক পরীক্ষার মধ্যে আছি, তোমাদের সে কথা কি আর বলবো। তারপর তিনি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে বললেন, আমার একটা ছেলে আছে, তার বয়স প্রায় 30 বছর। 20 বছর বয়স পর্যন্ত সে খুব ভালোই ছিল, নিয়মিত কলেজে যেত, অনেক বন্ধুও ছিল। কিন্তু এরপর কি যে হলো কেউ জানে না। সে লোকজনের ওপরে হামলা করতে শুরু করলো। তার মস্তিষ্কের অবস্থা এমন মনে হচ্ছিল যেন ভেতর থেকে তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গত 10 বছর ধরে বিশ্বের নানান প্রান্তে ছুটে বেড়াচ্ছি, ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো চিকিৎসাতেই তার বিন্দু মাত্র কোনো উন্নতি হয়নি। বলতে গেলে আমার চেষ্টায় 1% সফলতাও পাইনি। সে এতটাই বেপরোয়া আর হিংস্র হয়ে উঠেছে যে গত 10 বছর ধরে আমরা তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছি। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়। সে সারাদিন শুধু পাগলের মতো চিৎকার করে।
বসের ছেলের এই অবস্থার কথা শুনে বসের চোখে পানি দেখে আমার স্বামীর চোখেও পানি চলে এসেছিল। বস তাকে অনুরোধ করেন পরীর সাথে এ ব্যাপারে কথা বলার জন্য। আমার স্বামী তার বসকে আশ্বাস দেন যে তিনি পরীর সাথে এই ব্যাপারে কথা বলবেন। রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরে এলেন তখন তিনি সরাসরি পরীর ঘরে চলে গেলেন এবং সব কিছু তাকে জানালেন। পরী তখন তার বাবার কাছে সেই ছেলের নাম জানতে চাইল। আমার স্বামীর মনে পড়ল তিনি সেই ছেলের নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছেন। তিনি আগামী দিন ছেলের নাম জেনে আসবেন বলেন। পরের রাতে যখন পরীর বাবা বাসায় এলেন তিনি তখন বসের ছেলের নাম জেনে এসেছিলেন। পরীকে নাম বলার পর পরী বাবাকে বলল, আব্বু আমাকে 3 দিন সময় দিন, তারপরই আমি ওই ছেলের সম্পর্কে জানাতে পারবো। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। পরী বলল, সেই ছেলের একটা না বরং অনেক সমস্যা আছে, আর এই সমস্যাগুলো তার সাথে হয়েছে কারণ সে কালো জাদু শেখার চেষ্টা করেছিল, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। আমার স্বামী পরীর বলা কথাগুলো তার বসকে জানিয়ে দেয়। বস এটা শুনে নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, ভাই তোমার মেয়ে তো 100% ঠিক বলেছে। আসলে তার এই কথা পুরোপুরি সত্যি। ছোটবেলায় আমার ছেলে খারাপ সঙ্গে পড়ে গিয়েছিল আর খারাপ বন্ধুদের সাথে মিশে জাদু টোনা শিখতে শুরু করেছিল। তারপর থেকেই তার সাথে সবকিছু ঘটতে শুরু করে। অনেক বাধা দেবার পরেও লুকিয়ে লুকিয়ে সে সব করত। এরপর আমার স্বামীর বস আমার স্বামীর পায়ে পড়ে যান, ভাই দয়া করে তোমার মেয়েকে বলে আমার বাচ্চার চিকিৎসা করিয়ে দাও, এই কাজে যত টাকা লাগে আমি দেব। বসের এমন ব্যবহার দেখে আমার স্বামী আর মানা করতে পারলেন না। আমার স্বামী তাকে বললেন চিন্তা না করতে, পরী এসব করতে কোনো টাকা নেয় না, আর যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে সে অবশ্যই চিকিৎসা করবে। আমার স্বামী বাড়ি ফিরে এসে পরীর সাথে এই বিষয়ে কথা বলল। পরী সব শুনে বলল, বাবা আমি তো প্রস্তুত আছি, কিন্তু আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাকে এই কাজ করতে দিতে চাচ্ছেন না। পরীর কথা শুনে আমি পরীকে জিজ্ঞেস করলাম, এর মানে কি আম্মু? সে বলল, মা যিনি আমার সাথে আছেন তিনি বলছেন যে এই কাজ করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে পারে। তিনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, তাই তিনি আমাকে এই কাজ করার অনুমতি দিতে চাইছেন না। এই কথা শুনে আমি এবং পরীর বাবা দুজনেই খুব চিন্তায় পড়ে গেলাম। পরীর বাবা বললেন, আমি কালই আমার বসকে সব বলবো। আমরা আমাদের মেয়ের প্রাণের ঝুঁকি নিয়ে কোনো কিছু করতে পারি না। বাবার কথা শুনে পরী বলল, বাবা এসবের কোনো দরকার নেই, আমি আমার সাথে থাকা জিনকে রাজি করাবো। জীবন ও মৃত্যু তো আল্লাহর হাতে। যদি আমার ভাগ্যে থাকে তাহলে এভাবেই আমার মৃত্যু হবে, আর যদি অন্যভাবে লেখা থাকে তবে তাই হবে। কার মৃত্যু কিভাবে হবে সে ব্যাপারে স্বয়ং আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। তোমরা এ নিয়ে ভেবো না। আর মা তুমি না আমাকে আল্লাহর কাছে সোপর্দ করেছ, তাহলে এসব নিয়ে কেন দুশ্চিন্তা করছো? অনেক কথা খরচের মাধ্যমে সেই রাতে পরী আমাদেরকে কিভাবে জানি না রাজি করিয়ে ফেলে। পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত পরী আমাদের সাথে এই বিষয়ে আর কোনো কথাই বলেনি। তারপর 1 সপ্তাহ পরে সে বাবার কাছে গিয়ে বলল, আব্বু আমি তাকে রাজি করিয়ে নিয়েছি, এখন আমি সেই ছেলের চিকিৎসা করতে চাই, তুমি আঙ্কেলকে জানিয়ে দাও, আজ রাতেই আমি যেতে চাই। যখন আমার স্বামী তার বসের সঙ্গে যোগাযোগ করলেন, এই ব্যাপার জানালেন, তখন তিনি সেই মুহূর্তেই আমাদের নিতে চলে এলেন। যখন আমরা তাদের বাড়িতে পৌঁছালাম তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। তার শক্তির ঊর্ধ্বে আমার স্বামীর বস আমাদের 3 জনকে ছেলের ঘরের দিকে নিয়ে গেলেন। তাদের ছেলের অবস্থা দেখে আমারই চোখে পানি চলে এলো। তার মুখ, তার চুল আর দাড়ির জন্য দেখাই যাচ্ছিল না। জটা ধরা চুল আর দাড়ির জন্য তাকে দেখে বদ্ধ উন্মাদ মনে হচ্ছিল। তার মুখ থেকে লালা বের হচ্ছিল ক্রমাগত। যখনই আমরা দরজা খুলে সেদিকে তাকালাম, সে এমনভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল যেন কোনো পাগল কুকুরের মতো সে আমাদের ওপর হামলা করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু শেকলে বাঁধা ছিল জন্য সে আটকে গেল। এরপর আমার মেয়ে আমাদের 3 জনকে বলল, আপনারা সবাই রুম থেকে বেরিয়ে যান, যত খুশি আওয়াজ আসুক বা যাই হোক আপনারা কেউ ভেতরে আসবেন না যতক্ষণ না আমি নিজে থেকে আপনাদের ডাকবো। আমি আমার মেয়েকে একা সেই রুমে যেতে দিতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আমাকে দেখে পরী আমার অবস্থা বুঝতে পেরেছিল, আর তাই সে আমাকে বলল, মা চিন্তা করবেন না, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। তাহলে এখন আল্লাহর কাছে সোপর্দ করে দিয়ে আপনারা যান। এই কথা বলে হাসি মুখে আমার মেয়ে ভেতরে চলে গেল। যখন দরজা বন্ধ হলো মনে হলো ভেতরে যেন যুদ্ধ হচ্ছে আমার।
কখনো মনে হচ্ছিল যেন ভেতরে বোমা ফাটছে, আবার প্রচণ্ড জোরে চিৎকার আর কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই রুমের ভেতরে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। আমি জানি না কি ঘটে চলেছে। আমার মন ভেঙে যাচ্ছিল, কারণ আমার ছোট্ট মেয়ে, আমার পরি ভেতরে একা। 1 ঘন্টা আমার জন্য একেবারে কোনো কেয়ামতের থেকে কম ছিল না। তারপর আমি আমার মেয়ের হালকা আওয়াজ শুনলাম। আমি দরজা খুলে যখন ভেতরে গেলাম, তখন দেখলাম সেই ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে আর আমার মেয়ে আধা অজ্ঞান। আমরা দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটলাম। তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তাররা বলেছিলেন তাকে 1 সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে। সে সময় ধীরে ধীরে ডেঙ্গু ছড়াতে শুরু করেছিল। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আমার মেয়ের ডেঙ্গু হয়েছে। আমাদেরকে তার সঙ্গে দেখা করার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তখন। মাত্র 3 দিনের মাথায় আমাদের পছন্দের আর আমাদের আদরের পরি আল্লাহর কাছে চলে গেল। আমার স্বামী বলেছিলেন তার জানাজায় নাকি হাজার হাজার লোক হয়েছিল। আমার স্বামী আরও বলেছিলেন জানাজায় নাকি অনেকে প্রায় দেখতে একই রকমের বৃদ্ধ ছিলেন, যাদের পরনে ছিল লম্বা সাদা জুব্বা। আমার স্বামীর মতে মেয়ের জানাজায় জিনও সামিল হয়েছিল। আমার স্বামীর বসের ছেলে এরপর পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমি নিজেই তার সঙ্গে দেখা করে এসেছি। তাকে দেখে একদমই মনে হয়নি কিছুদিন আগেও সে শিকলে বাঁধা ছিল। আমার ছোট্ট পরি 12 বছরের জীবনে যেই কাজটা করে গেছে তা অনেকেই পুরো জীবনেও করতে পারেনি। সে ছিল আমার একমাত্র মেয়ে। দুঃখ তো মনে খুবই বেশি আছে, কিন্তু খুশিও লাগছে যে তার জীবন মানবতার জন্য উৎসর্গ করে গেছে সে। আল্লাহর ইবাদত করতে করতেই আমার মেয়ে চলে গেছে। এই বলে আসমা আন্টি তার ঘটনা শেষ করেন। ঘটনাটি যেমন শিক্ষণীয় তেমনি মর্মান্তিক। শিক্ষণীয় বিষয় এই যে মানুষের উচিত মানুষের পাশে দাঁড়ানো, কেননা মুসলিম হিসেবে এটাই আমাদের কর্তব্য। আর মর্মান্তিক কারণ 12 বছর বয়সে একজন মানুষ মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করে চলে গেছেন। মন থেকে শ্রদ্ধা আসছে পরির জন্য। আল্লাহ এমন পরি যেন আমাদের সবার পরিবারে দান করেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব দ্রুত নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলে সিফাত আলম শেষ করেছেন তার ঘটনা। এবং আপনারা জানেন যে বার্থডে স্পেশালে আমরা রেগুলারই স্পেশাল সব ঘটনা শোনাচ্ছি আপনাদের। তারই একটি ঘটনা আজকে শোনানো হলো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক টু ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং 177তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আজকের এই এপিসোডটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা একটু মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের স্টুডিওতে আমরা ইনভাইট করছি আপনাদেরকে, এবং আমাদের স্টুডিওতে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আপনারা যে ঘটনাটি পাঠাচ্ছেন তার শুরুতে লিখবেন যে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান আপনি। সামনে ঈদুল আজহা, অলরেডি আপনাদের ঘটনা পেতে শুরু করেছে। আমাদের যারা মডারেটর রয়েছেন তারাও আমাদের ঘটনা পাঠাচ্ছেন। সব কিছু মিলিয়ে এইবারের ঈদে একটা জমজমাট এপিসোড উপহার দেবার ইচ্ছা আছে আপনাদের সবাইকে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমাদের আজকের যে ঘটনাটি সেটি প্রথমে একটি ইমেল দিয়ে শুরু করতে চাই। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে সবসময় থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, তাই জানতে চাইব না কেমন আছেন। 2017 থেকে আছি আর ভূত.com-এ 117 নম্বর এপিসোড থেকে আছি।
রাসেল ভাই আমার পরিচয়টা গোপন রাখুন। তারপরে তিনি তার অ্যাড্রেস শেয়ার করেছেন, নাম ঠিকানা সব কিছু এখানে আছে, যেটা আমি বলতে চাচ্ছি না। তারপর তিনি লিখছেন, রাসেল ভাই আমি অনেক দিন আগে একটা রেকর্ড ক্লিপ পাঠিয়েছিলাম, হয়তোবা প্রচারযোগ্য হয়নি, তাই আজকে অন্য একটি বাস্তব ঘটনা লিখে পাঠাচ্ছি। প্রচারযোগ্য হলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি 1995-96 মধ্যে কুমিল্লা জেলা সদরের কোনো এক গ্রামে ঘটে। তার আগে একটু বলে নিচ্ছি, লোকটার সম্পর্কে না হয় ঘটনার প্রথম অংশে শুনে লিসেনাররা ভাববেন এই টাইপের লোকদের আবার প্যারানর্মাল ঘটনা হয় নাকি। আমি যার ঘটনা বলবো সেই লোকটির একটাই বদভ্যাস, মদ্যপান। কিন্তু ঘটনাটি ঘটে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন। যাক, আসা যাক মূল ঘটনায়। ঘটনা বলার সুবিধার্থে লোকটির ছদ্মনাম ব্যবহার করছি। ধরে নিলাম লোকটির নাম চারু মিয়া। একদিন চারু মিয়া অনেক বেশি মদ্যপান করে। সারাদিন যা রোজগার করে বেশ কিছু অংশ মদ্যপান করে এবং বাকিগুলো পকেটে থাকে বা কখনো কোথাও পড়ে যায়, তার কোনো ঠিক নেই। ঠিক সেদিন মদ্যপান করে বাড়ি আসার পর কোনো বাজার সদাই না থাকায় তার স্ত্রী এবং বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন চারু মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে তখন ঘর থেকে তরকারি কাটার একটা বটি নিয়ে এসে বলে সবাইকে জবাই করে ফেলবেন। তার আশেপাশের অনেক লোক তখন জড়ো হয়ে গেছে। সবাই যখন চেষ্টা করছে ওর হাত থেকে বটিটি নিতে, তখন সে চাচ্ছে কাউকে না কাউকে আঘাত করতে। এক পর্যায়ে উপস্থিত সমস্ত লোকজন ভাবেও নি এমন একটা ঘটনা ঘটবে। চারু মিয়া কাউকে আঘাত করতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে দেয়। তখন উপস্থিত সবাই যারা ছিল তারা সবাই অনেকে ভয় পেয়ে যায়। তখন মুহূর্তের মধ্যেই তার হাত থেকে বটি পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ধরতে আসবে, তখন আচমকা দুই হাতের দুই আঙুল দিয়ে গলায় একটা টান দেয়। ততক্ষণে 2-3 জন এসে গামছা দিয়ে গলা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু হাসপাতালে যাবার আগেই পথেই সে মারা যায়। এখান থেকেই মূল ঘটনার শুরু। সে আত্মহত্যা করলেও সে যেহেতু সুস্থ মানুষ ছিল না, তাই গ্রামের কবরস্থানে তাকে দাফন করতে কোনো বাধা ছিল না এবং দাফন কাজও অনেক দ্রুত করা হয়। তার মৃত্যুতে যারা উপস্থিত ছিল তাদের অনেকেই সেই চোখের সামনে ভয়ানক আত্মহত্যা দেখে মারাত্মকভাবে ভয় পেয়েছিল। গ্রামের যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তার পাশেই যাতায়াতের রাস্তা এবং অন্য পাশে বিশাল দিঘির সমান, কিন্তু সবাই পুকুর বলে। আর ঘটনা যখন 1995 সালের, তখনকার সময় সন্ধ্যার পরে এই রাস্তায় মানুষের যাতায়াতটা অনেকটা কম ছিল। যেদিন তাকে দাফন করা হয় তার পরদিন থেকেই এই গ্রামের এবং পাশের গ্রামের যারাই এই রাস্তা দিয়ে একটু রাত করে যাওয়া আসা করে তারাই দেখে চারু মিয়া রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, কেউ বা দেখে কবরস্থানের দেয়ালের উপরে হাঁটাহাঁটি করছে। তখন অনেকেই ডাক দেয় কিন্তু সাড়া পায় না, ভাবে হয়তোবা আজকে বেশি নেশা করেছে তাই এমনটা হচ্ছে। কিন্তু সেই মানুষগুলো যখন বাড়িতে ফেরে এবং জানতে পারে যে চারু মিয়া আর এই পৃথিবীতে নেই, তখন তারা ভাবে তাহলে আমরা কাকে দেখলাম। মাঝরাতে আশেপাশের মানুষগুলো রাতে সজাগ হলে কেন যেন একটা শব্দ পায় কবরস্থান থেকে, আর অনেকগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। সপ্তাহখানেক পরের ঘটনা, ভয়ঙ্কর এক ঘটনা। চারু মিয়ার পাশের বাড়ির এক লোক ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং অনেক দিন ধরেই সেখানে ছিলেন। তিনি যেদিন বাড়ি ফিরবেন ওই কবরস্থানের কাছাকাছি আসতেই চারু মিয়াকে দেখেন। তখন বলেন, চারু ভাই এত রাতে কি করো এখানে, বাড়ি চলো। তখন চারু মিয়া আস্তে আস্তে হাঁটছে। ওই লোক আবার বলল, চলো না, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে যখন লোকটি চারু মিয়ার হাতটা ধরল, ঠিক তখনই চারু মিয়া মাথা উঠিয়ে তাকালো। প্রতিবেশী লোকটা ভয়ে দেখল চারু মিয়ার গলায় ক্ষত এবং সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর চারু মিয়া 2 হাতে আঙুল দিয়ে গলায় আস্তে আস্তে টান দিচ্ছে। লোকটা ভয়ে একদম জমে গেছে। যখন তার সামনে চারু মিয়া ভীষণ বাজেভাবে একটা হাসি দিল, লোকটা তখন জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, কবরস্থানে পাশের বাড়িতে বাড়ির অনেক মানুষ তাকে ঘিরে আছে, কিন্তু সেই ভদ্রলোক প্রায় 3 দিন কোনো কথাই বলতে পারে না। আর এই 3-4 দিন তার ভীষণ জ্বর হয়। পরে সবাইকে বলে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সবাই বলে চারু মিয়া তো আর নেই, মারা গেছে। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, কে তাকে ফোনে জানাবে চারু মিয়া নেই। তারপর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ল, সন্ধ্যার পর কেউ আর একা রাস্তায় বের হতে সাহস করে না। অনেকেই এই এলাকায় আসলে দূর থেকেই অপেক্ষা করে আরও লোকজন আসলে একসাথে যাবে বলে।
পাড়ার অনেক ছেলেমেয়েরাই যখন 10-12 জন একটা গ্রুপ বানায়, 2-1 জন কেউ আসলে তাদের রাস্তা পার করে দেয়। আর একদিনের ঘটনা। লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। আসলে সম্পূর্ণ ঘটনা বলতে গেলে ইমেইলে অনেক বড় হয়ে যাবে। আরেকদিন এলাকার এক মুদি দোকানদার তার দোকানের মালামাল কিনে এলাকার একটা রিকশায় দিয়ে উনি সাইকেল দিয়ে পিছে পিছে আসছিলেন। রাত তখন প্রায় 9টা বাজবে। হঠাৎ মাঝ রাস্তায় তার সাইকেলের পাংচার হয়ে যায় এবং রিকশাওয়ালা ভাইকে তিনি ডাকলেও রিকশাওয়ালা ভাই শুনতে না পেয়ে চলে যায়। তখন দোকানি কি করবেন, এত রাতে সাইকেল মেরামতের দোকানও বন্ধ, কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলেন। তার মধ্যে সে ভয় পেতেও শুরু করলেন। এতখানি রাস্তা হেঁটে যাবেন, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কি হবে? ওইদিকে রিকশাওয়ালা ভাই কবরস্থানের কাছাকাছি আসতেই দেখে দূর থেকে সাদা কোনো মানুষের অবয়বের মতো কিছু একটা মুভ করছে। সে তখন থেমে গেল আর পেছনে ফিরে দেখল দোকানি নেই। রিকশাওয়ালা চিন্তিত হয়ে পড়লেন, উনি আবার কোথায় গেলেন? আমি একা কিভাবে যাব? রিকশাওয়ালা ভাই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কাউকে না পেয়ে চিন্তা করলেন একাই যাবেন। তখনই সাদা অবয়বটি মনে হচ্ছে ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে লাগলো। তিনি রিকশাটি একটা সাইডে রেখে সেই বড় পুকুরের পাড় দিয়ে ওই পারে যাওয়ার জন্য হাঁটা দিলেন। বলে রাখা ভালো, পুকুরের 2 পারে কিছুটা জঙ্গল ও কয়েকটা কবর রয়েছে, সেগুলো সবই পারিবারিক। এখান দিয়ে সন্ধ্যার পরে কেউ যায় না, যদিও কেউ কখনো কিছু দেখেনি। এখন রিকশাওয়ালা ভাইয়ের কাছে যেন চারু মিয়ার কবর থেকে এই জঙ্গলের রাস্তা অনেক ভালো। তিনি অনেকক্ষণ হাঁটার পর অপর পাশে গিয়ে দেখেন এলাকার ছেলেগুলো নেই। রিকশাওয়ালা ভাই চেনেন সবাইকে, উনি 2-3 জনকে ডাক দিলেন, তারা আসতে চাইছিল না। অনেক অনুরোধ করে তাদের সবাইকে জড়ো করলেন তিনি এবং একসাথে লাঠি নিয়ে ওই পাশে গিয়ে রিকশাটা আনবেন বলে হাঁটতে শুরু করলেন। দূর থেকে কেউ চিৎকার করে ডাকছে। একটু পরে দেখেন দোকানি আসছে। তখন দোকানি কেন দেরি হলো বলল, আর রিকশাওয়ালা ভাইও কতটুকু ভয় পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ওই পাশে গিয়েছে সেটাও বলল। ওই পাশে গিয়ে ছেলেগুলো বলল এক কথা, তারা আজকে শুধুমাত্র 3 জন করে 2 পাশে ছিল। 2 পাশে তারাই দেখল কবরের ওপর অদ্ভুত ধরনের একটা আলো জ্বলছে আর নিভছে। এটা দেখে তারা কেউ ভাবছে একবার রাস্তায় একবার কবরস্থানের দেয়ালের উপর কেউ যেন হাঁটাহাঁটি করছে। পরে 2 পাশে ছেলেরা জোরে চিৎকার করে একে অপরকে ডাক দিতে লাগলো। তখন আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন তাদেরকে ঘটনা বললে তারা কিছুই দেখতে পায় না। পরে ওই পাশের ছেলেগুলোকে নিয়ে আসতে দেখে তারাও অনেক ভয় পেয়েছে। এরপর যে যার বাড়ি চলে যায়। গ্রামবাসীর মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাশের 2 গ্রামে পরের এক মসজিদের হুজুরের কাছে যান, কেননা ওই হুজুর অনেক কামেল বান্দা ছিলেন। হুজুর পরদিন সন্ধ্যার পর আসলেন এবং গ্রামবাসীকে বললেন, এটা ভয়ের কিছু নেই, চারু মিয়ার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, তাই একটা দুষ্টু জিন সুযোগ পেয়ে এই কাজ করেছে। মানুষ যখন ভয় পাওয়া শুরু করলো তখন ওই জিন ইচ্ছে করেই সবাইকে আরো ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করলো। আর চারু মিয়ার দাফনে হয়তোবা কিছু ভুল ছিল। যাক, এশার নামাজের পর তোমরা সবাই আসো, আমি গায়েবানা জানাজা পড়ে দোয়া করে দেব, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হুজুর এই গ্রামের মসজিদে এশার সালাত আদায় করে তার নিয়ম মতো জানাজা এবং দোয়া করে চলে যান। পরবর্তীতে আর কোনো সমস্যা না হলেও মানুষজন সন্ধ্যার পর একা আসা যাওয়া করতেন না সেই রাস্তা দিয়ে। এই ছিল ঘটনা। ইমেলটা বড় হয়ে গেল, অনেক কিছুই বাদ দিতে হয়েছে। আর আমরা 2000 সালে এই গ্রামে জমি কিনি, বাড়ি করি, একই সূত্রে এই ঘটনাটি শুনতে পাই। ছোট বড় সবারই মুখে এই ঘটনা শোনা যায়। তাই রাসেল ভাই, আমি 100% সত্য ঘটনা এটাকে বলবো। প্রচারযোগ্য হলে প্রচার করবেন, আর ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই প্রথম আমি অনেক বড় একটা লেখা লিখলাম। লেখার অভিজ্ঞতা নেই, জানি না লেখায় ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি আসলেই অনেক চমৎকার এবং আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাবেন। ঈদ কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসছে, সুতরাং দ্রুত ঈদের এপিসোডের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের
এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আর একই সাথে এনজয় করছেন আমাদের আজকের এপিসোড। আর আমরা আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে আপনাদের জন্য সবসময় চেষ্টা করি ভালো কিছু ঘটনা নিয়ে হাজির হতে, এবং এইটা তো সবসময় আমাদের উপরে ডিপেন্ডও করে না। আসলে কোনো সময় আমাদের লিসনারদের দিকে তাকিয়ে থাকতে হয়, কারণ আমরা কোনো ঘটনা, এটা ফিকশন না যে আমরা কোনো কিছু বানিয়ে বলবো। গত সপ্তাহে আপনারা দেখেছেন যে আমাদের খুব প্রিয় একজন মানুষ চিন্টু ভাইয়ের বার্থডে ছিল, এবং যারা তাকে বার্থডেতে শুভেচ্ছা জানানোর সময় পাননি তারা এখানে শুভেচ্ছা জানাতে পারেন। এবং একটু বলে রাখি, চিন্টু ভাই হচ্ছে সেই মানুষটি যিনি আমাদের সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো কখনো কালেক্ট করেছেন আর কখনো ক্রিয়েট করেছেন। সো তার জন্য অনেক অনেক ধন্যবাদ চিন্টু ভাইকে, এবং তার জন্মদিন শুভ হোক। যদি অনেক দেরি হয়ে গেছে তারপরেও বলছি, আমরা উইশ করেছিলাম সময় মতোই। এবং আমি বলবো যে আমাদের ভূত.com-এর এই যে যাত্রা, তার আগে ছিল ভূত FM-এও আমাদের একসাথে থাকা, এবং এই যে 2010 থেকে আজকে 2023 সাল এখনো পর্যন্ত আমরা যে শো করে যাচ্ছি, তার অনেকটাই ক্রেডিট কিন্তু চিন্টু ভাইয়ের। কারণ একটা জিনিস মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো না হয় তাহলে কোনো হরর কন্টেন্টের কোনো মজা থাকে না। চিন্টু ভাই এই শোটাকে নিজের মতো করে এবং কতটুকু ভালোবাসা দিয়ে তিনি এই শোটা করেন, এটা আসলে না শুনলে বা না জানলে আপনারা কখনো বুঝবেন না। আমাকে এবং চিন্টু ভাইকে দুজনকেই, যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে নিয়ম মেনে এই কাজটা করতে হয়, লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক ইভেন্ট মিস করতে হয়, অনেক কিছু। বাট খুশির ব্যাপার হচ্ছে আপনাদেরকে পেয়ে যাই। রাত 11:59 হলেই আপনারা জড়ো হন এবং আমাদের ঘটনা শোনেন, এটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ইমেইলে, এবং আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিসনার্স, স্টোরি টেলার সবাইকে সালাম, স্পেশালি রাসেল ভাই ও আফনান ভাই, কারণ আমি দুজনেরই অনেক বড় ফ্যান। রাসেল ভাই, আপনি আমার ঘটনাটি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে, তাও জিজ্ঞাসা করলাম, দয়া করে আমার ঠিকানা সম্পূর্ণ গোপন রাখবেন। আমি সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার দাদাকে নিয়ে, যিনি তৎকালীন সময়কার স্বনামধন্য পীর বংশের একজন কামেল পীর ছিলেন। ঘটনাটি আমার দাদার মুখে যেভাবে শোনা, আমি সেভাবেই শুরু করছি। আশা করছি লিসনারদের বুঝতে সমস্যা হবে না। ঘটনার সময়কাল 1970-এর মাঝামাঝি দিকে। আমাদের গ্রামটা তখন অত্যন্ত অজপাড়া গা। আমার বয়স তখন এই ধরুন 16 কি 18। আমি তখন আমাদের বাসা থেকে বেশ দূরে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় পড়তাম এবং বোর্ডিংয়ে থাকতাম। তো একদিন হলো কি, মাদ্রাসার বড় হুজুর আমাকে ডাকলেন এবং বললেন, হামিদ মিয়া, তোমাকে আজকে আমার সাথে পাশের একটি গ্রামে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কেন? হুজুর গম্ভীর স্বরে আমাকে বললেন, ওই গ্রামে কিছুদিন যাবত একটু সমস্যা হচ্ছে, আমাকে মাগরিব বাদে সেখানে যেতে বলা হয়েছে, তাই তোমাকেও নিয়ে যাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি 7-5 না ভেবে বললাম, আচ্ছা, মাগরিব বাদ আমি তৈরি হয়ে থাকবো, আপনি ডাক দিলে আপনার সাথে চলে যাব। যথারীতি যে কথা সেই কাজ। মাগরিবের নামাজ শেষ করতেই হুজুর আমাকে বললেন, হামিদ মিয়া, আমার ঘরে কিছু জিনিসপত্র ভরা একটা ব্যাগ আছে, তুমি ব্যাগটা নিয়ে আমার সাথে চলো। তৎকালীন সময় কোনো যানবাহনের অতটা চলাচল ছিল না, তাই হুজুর আর আমি পায়ে হেঁটে রওনা দিলাম পাশে গ্রামের উদ্দেশ্যে আমাদের যাত্রা। পথে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি যদিও, কিন্তু ওখানে পৌঁছানোর পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মূলত যেই বাড়ির উদ্দেশ্যে ওইখানে যাই, ওইখানে পৌঁছানোর পর দেখি সেই বাড়ির উঠোনে 3টা লাশ শোয়ানো আছে। শুধু লাশের গায়ে একটি করে চাদর দিয়ে রাখা। আশেপাশের মানুষ একটু দূরে দাঁড়িয়ে আছে। হুজুর এরকম অবস্থা দেখে ওই লাশের পরিবারদের জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আর লাশকে এই অবস্থায় রেখেছ কেন? এদের গোসল করানো হয়নি? মূলত আমরা সেখানে যাই লাশের জানাজা এবং কিছু অশরীরীর ঘটনার
মীমাংসা করতে। হুজুর পরিবারের একজনকে বললেন, লাশের মুখ থেকে চাদর সরাও, আমি এদেরকে একটু দেখতে চাই। কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। তখন আমাকে হুজুর বলল, হামিদ মিয়া, এই লাশের উপর থেকে চাদর সরিয়ে একটু দেখাও। হুজুরের কথা মতো আমি চাদরটা সরাই, কিন্তু চাদরটি সরিয়ে আমি আমার জীবনের সব থেকে ভয়াবহ জিনিসটি দেখি, আর তা হলো লাশটি মাথার সাইড থেকে পুরো অর্ধেক পর্যন্ত মনে হয় কেউ চাপাতি দিয়ে কুপিয়ে আলাদা করে ফেলেছে। কিন্তু না, পরে দুটি লাশের ওপর থেকে চাদর সরানোর পর দেখি একটি লাশের ঘাড়ের ওপর থেকে পুরো শরীরের অর্ধেক নেই। মনে হচ্ছে কেউ তাদেরকে টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। এই দেখে আমি সহ্য করতে পারি না, সাথে সাথে বমি করে দেই। তা দেখে হুজুর আমাকে বলল, হামিদ মিয়া, তুমি ঠিক আছো? আমি অভয় দিয়ে বলি, হ্যাঁ ঠিক আছে। এরপর যথারীতি গ্রামের কিছু সাহসী লোক দিয়ে লাশের গোসল ও জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়। এরপর পরিবারের কাছে হুজুর জিজ্ঞাসা করলেন এই সব ঘটল কিভাবে। পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ কষ্টভরা মুখ করে বললেন, এরা তিনজন আমার ছেলে। এরা প্রতিদিন কুমার নদীতে নৌকায় মাছের খোঁজে দূরে দূরে যেত। হঠাৎ একদিন তারা তিন ভাই মিলে কাঠের তৈরি অদ্ভুত একটা বাক্স বাসায় নিয়ে আসে। তারপর তারা সেই বাক্সটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারেনি। গত 5 দিন আগে অনেক চেষ্টার পর ওই বাক্স ভাঙতে সফল হয়েছে। বাক্স ভাঙার পর থেকেই তারা কেমন যেন শুরু করেছিল। মনে হচ্ছিল কিছু দেখে ওরা অনেক ভয় পেয়েছে। তারপরও তারা মাছ মারতে যায়। আমি তাদের মাছ মারতে যেতে নিষেধ করি। নিষেধ উপেক্ষা করে মাছ মারতে যায় তারা। পরে কাল সকালে ওই নৌকায় তাদের এই অবস্থায় পাওয়া গেছে, লাশ। হুজুর সেই বাক্সটি দেখতে চায়। লোকটি বাক্সটি নিয়ে হুজুরের দিকে আসে এবং তখনই হুজুর বাক্সটি দেখে কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে থাকেন। তারপরে হুজুর ভালো করে বাক্সটি পর্যবেক্ষণ করেন এবং তিনি দেখতে পান, আমিও দেখতে পাই, বাক্সটির সারা গায়ে বিভিন্ন রকমের লেখা, এবং লেখাগুলো তৎকালীন সময় হুজুর ঠিকমতো পড়তে পারছিলেন না, কিন্তু তারপরও যতটুকু তিনি পড়তে পেরেছিলেন তা হলো বাক্সটির ওপরের অংশে লেখা ছিল, মৃত্যু সমান, যে খুলবে সেই মরবে। এই শুনে ওইখানকার সব লোকজন এবং আমিও চমকে যাই। সাথে সাথে হুজুর বাক্সটি আগুনে পুড়িয়ে ফেলতে চান, কিন্তু দুঃখের বিষয় হলো বাক্সটি আগুনে পোড়ানো যাচ্ছিল না। সব বুঝে শুনে হুজুর বলেন, এই বাক্সটি আমার সাথে নিয়ে যাব এবং কাল সন্ধ্যায় আমি এর ফলাফল জানাবো যে বাক্সটি আসলে ধ্বংস করতে পারা যাবে কিনা। এরপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দেই। মাদ্রাসার দিকে চলে আসি। বাড়িতে আসার সময় আমাদের কিছু টুকটাক সমস্যার ভেতর পড়তে হয়, যেমন জোরে জোরে গাছে ঝাঁকি দেওয়া, পিছন থেকে বিভিন্ন পশু পাখির কণ্ঠ শুনতে পাওয়া, মেয়েলি কান্নার আওয়াজ শোনা। তারপরে হুজুর সাথে ছিলেন দেখে মনে সাহস ছিল। আমাদের মাদ্রাসায় পৌঁছাতে তখন প্রায় রাত 1টা। মাদ্রাসায় আসার পর হুজুর তার নিজের কাছে থাকা কিছু জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাক্সটি প্রায় 250 থেকে 350 বছরের পুরনো বাক্স। এটা বিভিন্ন যুদ্ধে এ ধরনের অস্ত্র হিসেবে নিক্ষেপ করা হতো এবং নিক্ষেপের সময় অস্ত্র ভেঙে যেত এবং ওই অস্ত্রের থেকে 8 থেকে 10 জন বন্দী থাকা জিন আশেপাশে প্রায় সব মানুষকে নৃশংসভাবে হত্যা করত এবং পুনরায় সেই অস্ত্রের ভেতর, মানে বাক্সের ভেতর চলে যেত এবং বাক্সটি পুনরায় আগের মতো হয়ে যেত। এই কাজে এই বাক্স তৈরি করা হতো এবং তারা আরও বলে এই বাক্স তৈরি হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের আমলে। তারা বলেন এরকম বাক্স পৃথিবীতে প্রায় 95 থেকে 96টি আছে। কালের বিবর্তনে এই বাক্সের ধরন ও আকার পাল্টিয়েছে। হুজুর তখন বলেন এই বাক্স ধ্বংস করা যায় কিভাবে? তখন সেই জিনগুলো হুজুরকে জানায় এই বাক্স কোনোদিন ধ্বংস করা যায়নি কিংবা যেত না, তাই তারা এই বাক্সগুলো বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিংবা বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখে। তারা এও জানান এই বাক্স প্রথম তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের রক্ষা করার জন্য। তারপর থেকে ওই বাক্স বড় হুজুর গোপনে কোথাও লুকিয়ে রাখে এবং 3 জনকে সেটা পাহারা দিতে বলে, যাতে কেউ কোনোদিন আর ওই বাক্সের সন্ধান না পায়। আমার দাদাসহ আমাদের এই পীর বংশের বিভিন্ন লোকের মুখে শোনা আজও সেই বাক্স আমাদের বংশের কারো না কারো কাছে লুকানো আছে।
আমার ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো আমি একে একে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি লিখেছেন আপনার নাম ঠিকানা বলতে মানা করেছেন, আমি বললাম না, আমি দেখতে পাচ্ছি আপনার নামটি। এবং অনেক ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার একটা স্টোরি আমাদেরকে আবারও উপহার দেওয়ার জন্য। লিসনার্স, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 177তম এপিসোডে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, অনেকেই প্রশংসা করছেন আমাদের এই ঘটনাগুলোর, এবং আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এবং আমাদেরকে ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরও কমেন্ট করতে চাইলে লিখুন। আমাদের ফেসবুকের লিঙ্কে যে আপনাদের কমেন্ট সেকশানে গিয়ে আপনারা লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ফাহাদ, লিখছি সিলেট থেকে। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ করছি। আমি ক্লাস 5 থেকে ভূত FM শুনে আসছি। মধ্যখানে বেশ কিছু সময় আপনার শো বন্ধ ছিল। সেই সময় ইউটিউব থেকে আপনার আগের এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো, তবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে না পারার কারণে পাঠাতে পারছিলাম না। শেষমেশ ঘটনাটি লিখে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। অগোছালো লেখার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার ফুপুর সাথে ঘটেছিল। অনেক আগে একবার ফুপু এই ঘটনাটি আমাকে বলেছিলেন। সে সময় আমি এত গুরুত্ব দিয়ে শুনিনি, তাই সেদিন ফুপুর সাথে আমার যখন দেখা হয় তখন ঘটনাটি তার কাছ থেকে আমি শুনে নিই। আমার ফুপুর হাজব্যান্ড ছিলেন অত্যন্ত সাহসী মানুষ। উনি প্রায় রাতেই মাছ ধরতে যেতেন। আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় আলো শিকার। সাধারণত আলো শিকার করতে দুটি জিনিসের প্রয়োজন হয়, টর্চ লাইট এবং বর্ষা। ওনাদের বাড়ির সাথে ছিল অসংখ্য মাঠ এবং খাল আর বিল। যখন বর্ষাকাল আসতো তখন পানি, খাল, বিল সব জায়গায় জমা হয়ে যেত। সেখানে অসংখ্য মাছ পাওয়া যেত। মূল ঘটনায় যাওয়ার আগে কিছু বর্ণনা দেই। ওনাদের একতলা বিশিষ্ট একটি দালান ঘরটির সাথে একটি কাঁচা রাস্তা, এবং কাঁচা রাস্তার সাথেই মেইন রোড। কাঁচা রাস্তার শুরুতেই এবং মেইন রোডের সাথেই একটি কবরস্থান। কবরস্থানের পাশেই গাছগাছালিতে ঘেরা, এবং পাশেই বড় একটি বাঁশঝাড়, এবং এর কিছু দূরেই ফুপুদের বাসা, আর সাথে কয়েকটা বাড়ি রয়েছে, এবং এর পরে আরও অনেক খালি মাঠ রয়েছে। ফুফা যখন রাতে আলো শিকার করতেন প্রায়ই ওনার সাথে অদ্ভুত ঘটনা ঘটত। যেমন একদিন ওনার পাশের এক খালে উনি গিয়েছিলেন শিকারে। উনি দেখতে পেলেন সেই খালে অসংখ্য মাছ। মাছগুলো সাধারণ মাছের চাইতে অনেক বড়, এবং মাছগুলো দেখতে অদ্ভুত ছিল। ফুপা বুঝতে পারলেন যে এগুলো মাছ নয়। উনি ভয় না পেয়ে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে সেখান থেকে চলে আসেন। আরেকদিন উনি আলো শিকার করে বাড়ি ফিরছিলেন। প্রথমেই বলেছিলাম ওনাদের কাঁচা রাস্তার সাথে একটি কবরস্থান এবং একটি বড় বাঁশঝাড় রয়েছে। যখন বাঁশঝাড়ের কাছে এলেন তখন তিনি দেখতে পেলেন পুরো বাঁশঝাড়টি ওনার ওপরে পড়ে যাচ্ছে। উনি সাথে সাথে বাঁশঝাড়ের জায়গা অতিক্রম করেন এবং দোয়া দুরুদ পড়তে শুরু করলেন, এবং সেখান থেকে চলে এলেন। যেহেতু উনি অনেক সাহসী ছিলেন তাই উনি ভয় পাননি। বলা যায় গভীর রাতে কেউ একা রাস্তা দিয়ে হেঁটে আসলে কোনো জিন বাঁশঝাড়ে ফেলে মানুষকে ভয় দেখাতে চায়। যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এর কিছুদিন পরে ফুফা একদিন আলো শিকারে যান। সেদিন ওনার টর্চ লাইট সমস্যা করছিল। হঠাৎ উনি দেখতে পান ওনার সামনে কয়েকটা কুকুর আসছে।
এত রাতে কুকুর কোথা থেকে আসবে উনি বুঝতে পারছিলেন না। তারপরও উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন এবং সামনে এগোতে লাগলেন। কিন্তু কুকুরগুলো সামনে আসতেই উনি দেখতে পেলেন কুকুরগুলোর চোখ লাল, শরীরের রং কালো। ওনার দিকে কুকুরগুলো খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি কিছুটা ভয় পেয়েছিলেন, তবুও উনি বিভিন্ন দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। সেই কুকুরগুলোকে অতিক্রম করে চলে আসলেন। উনি আর পেছনে ফিরে তাকাননি। প্রায় ওনার সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে। এবার আসি মূল ঘটনায়। আমার ফুপুর একটা মেয়ে আছে, এখনও 40 দিন পেরোয়নি। ফুফা রাত্রে আলো শিকারে যেতে চাইলেন। ওনার মা ছিলেন ধার্মিক মানুষ। ওনার মা ফুপাকে বাধা দিয়ে বললেন, এত মাছের প্রয়োজন নেই, তোর ঘরে এখন একটা মেয়ে রয়েছে, 40 দিনও হয়নি, তুই ঘরে থাক, তোর মেয়ের সাথে থাক, এত রাতে মাছ ধরার দরকার কি? ফুফা এই কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিলেন এবং আলো শিকারে বের হয়ে পড়লেন। সেদিন উনি বেশ কিছুক্ষণ আলো শিকার করার পর মাছ পেলেন না, তাই বাড়ি চলে এলেন। উনি রাস্তা দিয়ে একাই হেঁটে আসছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। উনি পেছনে ফিরে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। বেশ কয়েকবার ওনার সাথে এরকম ঘটনা হয় এবং অবশেষে উনি বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর ফুপু এসে গেট খুলে দেন। উনি রুমে ঢুকেই বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে আসেন। ততক্ষণে ওনার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ফুপু ওনার জন্য খাবার এনে দেয়। খাবার খাওয়া দাওয়া শেষ করে ওনারা টুকটাক কথা বলছিলেন আস্তে ধীরে, যাতে ওনাদের মেয়ে ঘুম থেকে না ওঠে। বেশি কথা না বলে ফুপা ঘুমানোর জন্য বিছানায় যান। ততক্ষণে ফুপু থালা বাসন পরিষ্কার করছিলেন। হঠাৎ শুনতে পেলেন ওনাদের দরজায় কেউ আঘাত করছে। ঠক 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 ঠক। ফুপু উঠে গিয়ে দরজা খুললেন। দরজা খোলার পর উনি দেখতে পেলেন বাইরে কেউ নেই, কিন্তু দরজা খুলতেই একটা প্রজাপতি এসে ঘরের ভেতরে ঢুকে পড়ল। কে এসেছে দেখার জন্য চাচা তাকিয়েছিলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না এবং উনি আর কিছু না ভেবে শুয়ে পড়লেন। ফুপুর চোখে তখনও ঘুম ছিল না, কিছুটা বিরক্ত বোধ করছিলেন, তাই এই বিষয়টাকে তেমন বেশি আমলে নেননি এবং দরজা লাগিয়ে উনি ওনার কাজ শেষ করেন। তখন ওনাদের ছাদে কি ঘটেছিল, ছাদের এপাশ ওপাশ আবার ওপাশ এপাশ এরকম একটা শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল যে কেউ একজন ছাদে হেঁটে বেড়াচ্ছে। ফুফা রেগে গিয়ে বললেন, এই কে রে, এত রাত্রে ছাদে কে হাঁটছে? উঠে আসবো নাকি যাবি? এরপর শব্দটা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর শব্দটা আবার হচ্ছিল। সকালে ফুপু ঘুম থেকে উঠলেন, কিন্তু প্রতিদিন ঘুম ভাঙতো ফুপুর মেয়ের কান্নার আওয়াজে। কিন্তু আজ উনি ঘুম থেকে উঠে দেখেন সকাল 8টা বাজছে। ওনার মেয়ে গভীর ঘুমে। উনি ভাবলেন এই ফাঁকে সকালের কিছু কাজ সেরে নেই। উনি যাবতীয় কাজ শেষ করলেন এবং দেখলেন ওনাদের মেয়ে তখনও গভীর ঘুমে। এর কিছুক্ষণ পর ফুফা ঘুম থেকে উঠলেন, মুখ ধুলেন। এরপর ফুপাকে জানালেন যে ওনাদের মেয়েটা এখনো ঘুমিয়ে, প্রতিদিন এত আগে উঠে আজ উঠছে না। আমার ফুপা ওনার মেয়ের কাছে গেলেন এবং মেয়েকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার মেয়ে একদম চুপচাপ শুয়ে আছে। ফুপা মেয়েকে কোলে নিলেন এবং কোলে নিয়ে বুঝতে পারলেন মেয়ে শ্বাস নিচ্ছে না। ফুপু ততক্ষণে কেঁদে ফেলেছেন এবং মেয়েকে ওনার কোলে নিয়ে নাম ধরে ডাকতে শুরু করেছেন। এরপরে বাড়িতে ডাক্তার আনা হলো। ডাক্তার এসে ফুপুকে জানালো যে বাচ্চাটি মারা গিয়েছে। ফুপুর কান্নায় বাড়ি প্রকৃতি সব নিস্তব্ধ হয়ে গিয়েছে। একদম সুস্থ সবল একটা বাচ্চা, তার এইরকম পরিণতি কিভাবে সম্ভব? তার মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, কেউই মেনে নিতে পারছে না এই মৃত্যুটা। বিয়ের মৃত্যুর বেশ কিছুদিন হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ ফুপার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে। উনি একজন হুজুরের কাছে যান এবং তাকে গিয়ে সেই রাতের ঘটনার কথা বলেন। হুজুর ফুপাকে বলেন উনি অনেক রাত করে বাড়ি ফিরেছিলেন, তাই কিছু হয়তো ওনার পেছন পেছন এসেছিল এবং সেটা প্রজাপতি রূপে তাদের ঘরে প্রবেশ করে। এরপর ফুপা বুঝতে পারলেন যে তার নিজের ভুলেই তিনি মেয়েটিকে হারিয়েছেন। এই বিষয়টা উনি ওনার মায়ের থেকে প্রথমে গোপন রাখেন, কিন্তু কিছুদিন পর উনি বিষয়টা জেনে যান। কিন্তু উনি ফুপুকে কিছু বলেননি। বলে আর কোনো লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। এরপর কখনো ফুপা আর আলো শিকারে বের হননি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, পড়ে শোনাবেন। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। আমার নাম ফাহাদ আহমেদ। তারপরে তিনি তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে যেয়ে আপনারা লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আজকেও আরও একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম উল্লেখ করে বলছি, যেভাবে উনি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। শুরুতেই সালাম জানাই, আমার নাম সিয়াম। রাসেল ভাই ভালো থাকার দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। দুঃখিত, আমি অনেক দূরে থাকার কারণে স্টুডিওতে সরাসরি এসে ঘটনাটি বলতে পারছি না। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাব। আমার ছোটবেলার বন্ধু, আমার সাথে বেড়ে ওঠা এক বন্ধুর কথা, যে এখন প্রবাসে রয়েছে। আমি বেসরকারি একটি ইউনিভার্সিটিতে স্টাডি করছি, এবং এটি কুমিল্লার হোমনা থানার খোদে দাউদপুর গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি নিজেও এই ঘটনাটি দেখেছি। তাদের বাড়িটি ছিল আমাদের গ্রামের বিলের পাশে, আর ওইখানে মানুষ এত যাতায়াত করতো না, আর রাতে একদমই না। আজকে আমার বন্ধু হাবিবের মার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করছি। ওর মা ও ছোট বোন, ও ছাড়া বাড়িতে ওদের আর কেউ ছিল না। হাবিব প্রায় খেয়াল করতো রাতে ওর মা হুটহাট ওদের বাসা থেকে বের হয়ে যেত, কিন্তু সে তেমন সাহস পেত না মার পিছু নেবার। ওদের বাড়িতে ওদের একটা পোষা কুকুর ছিল, সে বুঝতে পারত আর মার পিছু নিত। রাতে বাসা থেকে বের হবার পর ওনার 2-3 দিন কোনো খোঁজ খবর পাওয়া যেত না। তারপর অনেক দূর থেকে খবর আসতো ওনাকে খুঁজে পাওয়া গেছে। তারপর তারা তাকে যে নিয়ে আসতো। একদিন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব সময়ের মতো এবার ওরা খবর পেল ওর মা অনেক দূরে এক গ্রামের এক বড় বটগাছের তলায় শুয়ে আছে। সে ঘটনা ওই গ্রামের পুরো গ্রামবাসী দেখেছে। এরপর হুজুর নিয়ে এসে ওনাকে ওই গাছ থেকে নামানো হলো। যে ঘটনা ওই গ্রামের পুরো গ্রামবাসী দেখেছে। তারপর হুজুর এসে ওনার মাকে যখন নামায়, তখনও গ্রামের মানুষজন উপস্থিত ছিল, এবং হাবিবের বাবা তখন প্রবাসে ছিল ওর বড় ভাইয়ের সাথে। হাবিবের মেঝো ভাই সোহেল তখন ঢাকাতে ছিল। তখন তার মার এরকম অবস্থা দেখে উনি গ্রামে চলে আসেন। উনি আসার পর একদিন রাতে ওই কুকুরের আওয়াজ শুনতে পান, এবং তার ঘুম ভেঙে যায়। দেখে যে ওনার পাশে ওনার মা নেই, দরজাটা খোলা। লাইট নিয়ে বাইরে যেয়ে দেখে ওনার মা ওই বিলের দিকে জমি জমার আইল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উনি মা বলে জোরে জোরে ওনাকে ডাকতে থাকেন, অনেক পিছু নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওনার মা কোনো রেসপন্স করছিল না। আর সোহেল ভাই যত দূরেই যাক, ওনার মা ততটাই দূরে চলে যায়। এই পর্যায়ে সোহেল ভাই না পেরে বাসায় চলে আসে। এর 2-1 দিন পর তারা খবর পেল আমাদের গ্রামের পাশের গ্রামে বড় একটা বটগাছের নিচে তাকে পাওয়া গেছে, এবং তারপর বিভিন্ন কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। তাদের মধ্যে এক কবিরাজ বলেছিল তাদের সাধ্যের বাইরে এই জিনের ক্ষমতা। তারপর সোহেল ভাইকে সেই বড় হুজুরের ঠিকানা দেওয়া হলো। তারপর সোহেল ভাই সেই বড় হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসে। বড় হুজুর বাড়িটি পর্যবেক্ষণ করেন, এবং তারপর বড় হুজুর বলেন তাদের এই বাড়ি হলো এক বদ জিনের আস্তানা। সোহেল ভাইকে সে হুজুর বলল তারা যেন এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করে, কিন্তু তারা হুজুরের কথার মূল্যায়ন করল না। এভাবে অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন রাতে সোহেল ভাই খেয়াল করল তার মা বিছানা থেকে উঠে কোথায় যেন চলে যাচ্ছে। তারপর সোহেল ভাই তার মাকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু সে তার সাথে শক্তিতে পেরে উঠল না। তার মা তাকে ছিটকে দূরে ফেলে চলে গেল। তারপর তার মার সাথে তাদের ওই পোষা কুকুরটিও চলে গেল। তারপর সোহেল ভাই তার মার পিছু নেয় এবং মাকে খুঁজে পায় না, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর রাস্তার মাঝে কুকুরটাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর এদিক সেদিক কোথাও মাকে খুঁজে না পেয়ে সোহেল ভাই বাসায় চলে আসে। এর পরের দিন সকালে তার মার মরদেহ তার আপন চাচার রান্নাঘরে হাওয়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই হাওয়ায় ঝুলন্ত লাশটা পুরো গ্রামবাসীর সাথে আমরাও দেখেছিলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, তার মার লাশটা কোথাও কোনো কিছুর সাথে আটকানো ছিল না। ফাঁসি দিলে যেভাবে ঝুলে থাকে ঠিক সেভাবেই লাশটা ঝুলতে থাকে। তারপর লাশটা মাটি থেকে 4-5 ইঞ্চি ওপরে ছিল, কোনো রকম দড়ি বা কোনো কিছুর সাথে আটকানো ছিল না। এক কথায় লাশটা হাওয়ায় ঝুলছিল। পুরো গ্রামবাসী এটা দেখেছে। থানা থেকে পুলিশ এসে লাশটাকে মাটিতে নামায়। তারপর আমাদের গ্রামের কয়েকটা মসজিদের ইমাম সাহেব এসে
কোরআন তেলাওয়াত করে লাশটি মাটিতে নামায়। তারপর পুলিশ ময়নাতদন্ত করে, কিন্তু কী কারণে মৃত্যু হয়েছে তা সে সম্পর্কে জানা যায় না। তারপর লাশটিকে গোসল দেওয়ার পর জানাজা পড়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। লাশটি এতটাই ভারী হয়েছিল যে কেউ লাশটিকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারছিল না। তারপর হুজুররা কোনো রকমের দোয়া কালাম পড়ে লাশটির কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়। তারপর লাশটিকে কবরে দেওয়ার সময় অনেক বাধা পেরোতে হয়। লাশটিকে মাটি দেওয়ার সময় মাটি বারবার সরে যাচ্ছিল, যা হুজুর দোয়া পড়ে অনেক বাধার পর মাটি দিতে পেরেছিলেন। আর তার মৃত্যুর পরে তাদের বাসায় তার মার উপস্থিতি টের পেত। এই ঘটনার আরও 2টি পার্ট আছে, যা পরবর্তীতে পাঠাবো, ইনশাল্লাহ পাঠাবেন, এবং আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনছিলেন রবিবারের এই স্পেশাল এপিসোড, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দিন ভালো কাটুক, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।